নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছি রূপা। আজকে সাফ কথার বিষয় হচ্ছে, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে যে ছবি উঠে আসছে অসম থেকে, সেখানে দেখা যাচ্ছে যে রাজীব ভবনে একেবারে উপচে পড়া ভিড়। কাদের উপচে পড়া ভিড়? রাজীব ভবনের শয়ে শয়ে কংগ্রেস প্রার্থী এবং সংখ্যালঘু কেন্দ্রের টিকিটের জন্য একেবারে হুড়োহুড়ি। আমরা যদি বলি ধিং, দলগাঁও থেকে সোনাই, আলগাপুর, কাটলিছড়া, আবার অন্যদিকে বরপেটার সেঙ্গা, মন্দিয়া থেকে গৌরীপুর, পর্বতঝোড়া, এই সমস্ত সংখ্যালঘু এলাকায় দেখা যাচ্ছে কংগ্রেসের রেকর্ড সংখ্যক প্রার্থিত্ব প্রত্যাশী। একেবারে নজিরবিহীন ঘটনা যাকে বলা যায়। এবং কংগ্রেসের যেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছে এই মিয়া, অর্থাৎ সংখ্যালঘুরা। তাদের টার্গেটই হচ্ছে সংখ্যালঘু এলাকা এবং সেই সমস্ত সংখ্যালঘু এলাকায় একজন দুজন নয়, 10 ছাড়িয়ে গেছে প্রার্থিত্ব প্রত্যাশীদের সংখ্যা। অর্থাৎ সংখ্যালঘুদের ওপরে, অর্থাৎ সংখ্যালঘুদের কাঁধে ভর দিয়েই কংগ্রেস কি আগামী বিধানসভা নির্বাচন লড়তে চলেছে, বা একমাত্র ভরসায় কি সংখ্যালঘু এলাকা এবং সংখ্যালঘুরা? এই ধরনের একাধিক প্রশ্ন তো আসছেই। তারপরেও যে সমস্ত প্রশ্ন আসছে, তাহলে কি সংখ্যাগুরু এলাকার প্রতি আস্থা কমে গেছে কংগ্রেসের? অর্থাৎ একদিকে যখন সংখ্যালঘু এলাকার উপর ভরসা রয়েছে কংগ্রেসের, অন্যদিকে সংখ্যাগুরু অর্থাৎ যে সমস্ত এলাকার সংখ্যালঘুরা নেই, অর্থাৎ মিয়া অধ্যুষিত এলাকা নয়, সেই দিকে কি তাহলে তারা হার আগের থেকে মেনে নিয়েছেন? যে কংগ্রেস বুঝেই গেছে যে সংখ্যাগুরু এলাকায় তাদের টেকা দেয়, এবং আবারও কি পুনরাবৃত্তি হতে চলেছে 2016 এবং 2021-এর? এ ধরনের একাধিক প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে আমাদের সামনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা বুদ্ধিজীবী, রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বদীপ ভট্টাচার্য বাবু। বিশ্বদীপ বাবুকে আমি স্বাগত জানাচ্ছি আজকের সাফ কথার এই বিশেষ আলোচনায়। এবং তার সঙ্গে আমাদের ভার্চুয়ালি থাকবেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র তথা রাঙাপানি কেন্দ্রের প্রার্থিত্ব প্রত্যাশী গৌতম ভট্টাচার্য, এবং তার সঙ্গে থাকবেন বিজেপি নেতা হাফিজুর রহমান লস্কর এবং এআইইউডিএফ নেতা মনোয়ার হোসেন। এক এক করে প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন এআইইউডিএফ নেতা মনোয়ার হোসেন বাবু। মনোয়ার হোসেন বাবুকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়, এবং এক এক করে প্রত্যেকে কিছুক্ষণের মধ্যে জুড়ে যাবেন। এবং প্রথমে আমি যাব বিশ্বদীপ বাবুর কাছে। যেহেতু বিশ্বদীপ বাবু একজন রাজনৈতিক বিশ্লেষক, আমি জানতে চাইবো, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিশ্বদীপ বাবু রাজীব ভবনে, সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের ভিড়। আমি পিসিআরকে বলবো একটু সেই ছবিটা দেখাতে, রাজীব ভবনের ছবিটা। গত 3 দিন ধরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজীব ভবনের, সেখানে একেবারে ঠাসা ভিড় সংখ্যালঘুদের, এবং একটি কারণ, একজন দুজন প্রার্থিত্ব প্রত্যাশী নয় বিশ্বদীপ বাবু, 10 ছাড়িয়ে গেছে সংখ্যালঘু এলাকার যারা প্রার্থিত্ব প্রত্যাশী রয়েছে কংগ্রেসের। দেখো রূপা, কংগ্রেসের অবস্থাটা অনেকটা এমন অবস্থা হয়েছে আজকের দিনে, যে কংগ্রেসে আগে মানুষে গৌরব বোধ করতো আসামে, যেমন আজকের ভারতরত্ন গোপীনাথ বরদলৈ, বড় বড় নেতার জন্ম হয়েছিল কংগ্রেসে এই আসামেই। কিন্তু এই আসামে আজকের দিনে যে অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় যেভাবে মুসলিম লীগ কংগ্রেস থেকে আলাদা হয়ে গিয়েছিল, যেমন 1940-এ ওনারা ফার্স্ট অর্ডার দিলেন যে মুসলিম লীগ আমরা কংগ্রেসের সাথে নেই, আমরা আলাদা পাকিস্তান করব। তো 1946-এ কমপ্লিটলি কংগ্রেস থেকে মুসলিম লীগ বেরিয়ে গেল। কিন্তু তারা কংগ্রেসেরই অনেক বড় বড় নেতারা ছিলেন। আজকে মোহাম্মদ আলী জিন্না সবই তো কংগ্রেসে ছিলেন। কিন্তু তারা কি করলেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, প্রভিন্সিয়াল অটোনমি, রিজার্ভেশন, সব থেকে দেখলেন যে আমরা মনে হচ্ছে আমরা হিন্দুদের মতো চলতে পারবো না, বা কোনো ডিপ্রাইভড হচ্ছে, এমন একটা মেন্টালিটি হলো, বা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অফ দ্য ব্রিটিশ রুল, সেইটা ভেবে তখন তারা কংগ্রেস থেকে আলাদা হলেন। কিন্তু কংগ্রেসে তখন কত বড় বড় লিডার ছিল, আজকে তারা কংগ্রেসে নেই। যেমন সেই সময়ের কংগ্রেস, আপনি ভাবুন, সেই সময়ের কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিন্না এবং যারা কংগ্রেসের প্রমিনেন্ট লিডার ছিলেন, নবাব ছিলেন, তারা সবাই এক মতে মুসলিম লীগকে সাপোর্ট দিলেন। সেই সাপোর্ট দেওয়ার পরে কি হলো, কংগ্রেস থেকে বেরিয়ে গেল, এবং তারা 1946-এ ফাইনালি তারা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা পাকিস্তান ডিক্লেয়ার করলেন। এবং পাকিস্তান ডিক্লেয়ারের পরে রূপা তুমি দেখো কি বিভৎস পরিস্থিতি হলো। মানুষ তো মানুষই আছে, সে মুসলিমই হোক হিন্দুই হোক, সর্ব কমিউনিটির মানুষ, জেনারেল মানুষ সবসময় ভালো থাকে। কিন্তু এই রাজনৈতিক কুচক্রী নেতারা
কিভাবে বিচ্ছিন্ন করলো এবং স্লটারিং, গণহত্যা কি হয়নি, সেই মুসলিম লীগ আজকে যদি সেটা না করতো, ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ থাকতো। সেই অবস্থা আমি আজকে দেখতে পাচ্ছি যে আজকে যে কংগ্রেসের যে অবস্থাটা আজকে রাজীব ভবনে হচ্ছে, কংগ্রেসের একটা কমিউনিটি পুরোই তাদের এতটা ডিমান্ড, দ্যাট ইজ স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, যে আমি কংগ্রেসের যেটা গ্রোয়িং রেট অফ দ্য মুসলিম, দ্যাট ইজ 38% আজকে অসমে গ্রোয়িং রেট মুসলিম কমিউনিটির। সেই কমিউনিটিকে যদি আমরা প্রার্থিত্ব দেই, আমরা প্রতিটাই ভোটে আমরা ভোটটাকে বজায় রাখতে পারবো। এই জন্য আজকে আমি দেখতে পাচ্ছি যে কংগ্রেস এখন পুরো মুসলিম লীগে পরিণত হচ্ছিল। একদম, আমি এই বিষয়ে আমি একটু পিছার করবো গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরতে। এর মধ্যে যে তথ্যগুলো আমাদের সামনে এসেছে, কংগ্রেসের সর্বাধিক আবেদন দাখিল হওয়া যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, সেই সমস্ত কেন্দ্রগুলোর মধ্যে একেবারে সর্বোচ্চ স্থানে রয়েছে ধিং। ধিংয়ের কথা যদি বলি তাহলে ধিংয়ে 27 জন প্রার্থিত্ব প্রত্যাশী, সেঙ্গাতে 17 জন, মন্দিয়াতে 16 জন, বরসলায় 14 জন, নদুয়ারে হচ্ছে 14 জন, সোনায়ে 12 জন, এবং আলগাপুর কাটলিছড়ায় 12 জন, এবং করিমগঞ্জে 11 জন, বিলাসীপাড়ায় 13 জন, রঙ্গিয়ায় 12 জন এবং দলগাঁওয়ে 14 জন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে 10 নাম্বার ছাড়িয়ে গেছে, অর্থাৎ একাধিক বলা যায়, রেকর্ড সংখ্যক বলা যায়। এবং এবারে আমি দেখাতে বলবো যে সর্বনিম্ন, যদি আমরা পাশাপাশি আরো একটি ছবি দেখাই, সর্বনিম্ন কংগ্রেসের আবেদন হওয়া দাখিল হওয়া কেন্দ্রগুলো ঠিক কি কি। সর্বনিম্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলি হচ্ছে দতমা 1, কোকরাঝাড় 1, অভয়পুরী 1, বাক্সা 1, ভেরগাঁও 1, ওদালগুড়ি 1, নাজিরা 1, আমরি 1, রংখাং 1, হাফলং মাঝবার 2, ডিব্রুগড় 2, খোয়াং 2, সিডলি চিরাং। আমি আবারও বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, যে গ্রাফিক্সের মাধ্যমে যে তথ্যগুলো আমরা দিলাম, সেখানে স্পষ্ট দেখতেই পাচ্ছেন যে সমস্ত সংখ্যালঘু এলাকাগুলো রয়েছে সেখানে একেবারে 10 ছাড়িয়ে গেছে। ধিঙে তো একেবারে মাত্রা ছাড়িয়ে গেছে, ধিঙে সর্বোচ্চ রেকর্ড 27 জনেরও ছাড়িয়ে গেছে বলা যায়। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দতমা, কোকরাঝাড়, অভয়পুরী, যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা নয়, যেখানে অন্যান্য সম্প্রদায়ের লোকরা রয়েছে, বিশেষ করে হিন্দু ও জনবসতি এলাকা, সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা দুটো করে, একজন দুজন করে প্রার্থী রয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও প্রশ্ন উঠছে, তাহলে কি সংখ্যালঘুরা আস্থা হারিয়ে ফেলেছে এই সমস্ত এলাকাগুলো থেকে? কংগ্রেস বলছি, কংগ্রেসকে আস্থা হারিয়ে ফেলেছে এই মানে অন্যান্য সম্প্রদায়ের যে সমস্ত বসবাস, যে সমস্ত এলাকা? কংগ্রেস আস্থা হারায়নি, কংগ্রেসের একসময় গর্ব হতো, কিন্তু আজকের কংগ্রেসের দুর্বল নেতৃত্ব। প্রথম কথা, মানুষের সাথে থাকতে হবে। আজকের ভারতবর্ষের যে সংবিধান, সেটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, solemnly constitute India as a democratic sovereign নেশন, সেইখান থেকে ভারতীয় যে ভাবধারায়, কংগ্রেসের যে ভারতীয় ভাবধারা একসময় ছিল, সেই দুর্বল নেতৃত্ব এবং রাহুল গান্ধীজির এগ্রেসিভ স্টেটমেন্ট, যে এগ্রেসিভ স্টেটমেন্ট যেটাকে কার্যে পরিণত উনি করতে পারছেন না, কিন্তু এগ্রেসিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু মানুষ কি চায়? যে আমরা একটা সেফটিতে থাকি, সিকিউরিটিতে থাকি, শান্তিতে থাকি। দেখতে পাচ্ছে যে ওনাদের দুর্বল নেতৃত্বতে আজকে রেজাউল করিমের মতো একজন মাইনরিটি নেতা কংগ্রেস থেকে কেন রিজাইন দিল? আমার কোশ্চেনটা কোথায় হচ্ছে যে মাইনরিটি আজকাল তাদের থেকে আস্থা কিন্তু উঠে যাচ্ছে, কারণ রেজাউল করিম তো উনি তো অনেক বড় মাইনরিটি নেতা, তিনিও রিজাইন দিচ্ছেন। তার মানে দুর্বল নেতৃত্ব কিন্তু একজন দুইজন দিয়ে হয় না রূপা। সংগঠনকে বৃদ্ধি করতে লাগলে, সংগঠনকে ইমপ্রুভ করতে লাগলে সমস্ত মানুষকে নিয়ে চলতে হবে। সেই দুর্বল নেতৃত্ব হতে পারে, এগ্রেসিভ স্টেটমেন্ট হতে পারে, ভালো বোঝার ক্ষমতা নেতাদের নাও হতে পারে। একদম গ্রাসরুট পঞ্চায়েত লেভেল, যেটা ব্যাকবোন অফ দ্য ডেমোক্রেসি বলে, সেখানে হয়তো ওরা পৌঁছাতে পারছে না। শুধু মুসলিম নেতাদের সঙ্গে বসে তারা কি বোঝাচ্ছে, নেতা কি বুঝছে, আর কিছু মুসলিম কমিউনিটিদের মধ্যে ভাবছে আমরা এখানে সেফটিতে আছি, তাতে আমরা কংগ্রেসেই টিকিট পাবো। এই জন্য স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্সও একটা কমিউনিটির মধ্যে, মুসলিম কমিউনিটির নেতাদের মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কংগ্রেসের মুখপাত্র তথা রাঙাপাড়া কেন্দ্রের প্রার্থিত্ব প্রত্যাশী গৌতম ভট্টাচার্য বাবু রয়েছেন। গৌতম বাবু, স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনায়। আপনিও প্রার্থিত্ব প্রত্যাশী রাঙাপাড়া কেন্দ্র থেকে। সে জায়গায় দাঁড়িয়ে প্রথমেই আপনাকে বলবো, যে ছবিগুলো এই মুহূর্তে রাজীব ভবন থেকে উঠে আসছে গৌতম বাবু, সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত সংখ্যালঘু এলাকা রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের দলের প্রার্থিত্ব প্রত্যাশীর যে তালিকা বা যে সংখ্যাটা সামনে এসেছে, তা কিন্তু নজিরবিহীন, একেবারে রেকর্ড সংখ্যক। তাহলে কি আপনারা শুধু সংখ্যালঘু এলাকাকে টার্গেট করে এগিয়ে যাবেন, এমনটাই ভেবেছেন? কেননা এত প্রার্থিত্ব প্রত্যাশী।
ঠিক আছে, আপনার কথাটা আমি শুনলাম। প্রথমত আমি সবাইকে নমস্কার জানাই। হুম দ্বিতীয়ত আমি বলছি, আমি রাঙাপাড়া সমষ্টির থেকে প্রার্থিত্ব প্রত্যাশী। আমার সমষ্টির থেকে আগে পরে সবসময় 3-4 জন থাকতো প্রার্থিত্ব প্রত্যাশী, এবার 7 জন। বেশ। আমার পাশের সমষ্টি তেজপুর, হুম সেখানে 3-4 জন থাকতো, এবার 9 জন। আচ্ছা। আমার আরেকটা পাশের সমষ্টি বরসলা, সেখান থেকে মোটামুটি 3-4 জন থাকতো, এবার 10 জন। না আমার 10 আরেকটা জনে ছাড়িয়ে পাশের গেছে সমষ্টি, গৌতম আমি দা। বলছি বলছি হ্যাঁ বলছি গৌতম দা, 10 জন ছাড়িয়ে গেছে, 14 জন পার হয়ে গেছে। হুম আমি বলছি হ্যাঁ। আমার আরেকটা পাশের সমষ্টি নদুয়ার, সেখানে প্রার্থিত্ব প্রত্যাশী 16 জন। হ্যাঁ। আমার আরেকটা সমষ্টি আমার পাশের জেলা বিশ্বনাথ, সেখানে প্রার্থিত্ব প্রত্যাশী 10 জন। হুম দ্বিতীয়ত হলো যে কংগ্রেস এখনো সেই সংখ্যাটা কিন্তু এখনো সার্বজনীন করে। তা আপনি কোথা থেকে এই সংখ্যাটা পাবেন, সেটা একটা বড় প্রশ্ন। সেটা কি মানে ওই প্রপাগান্ডা কি না, সেটা আমার ধারণা নেই। তবে আমি আপনাকে বলছি, লাস্ট টাইম 2021-এ যেখানে 450 জন মতো প্রার্থিত্ব প্রত্যাশী ছিল, সেখানে এবার 700 পার পেরিয়ে গেছে। হুম এবং সেই ভিড় দেখে হুম আমাদের সভাপতি মহোদয়, হুম উনি সেটাকে 28 জানুয়ারি অবধি হুম এক্সটেনশন করতে হয়েছে। হুম আর এই ডিমান্ডটা শুধু আপনি যেটা বলছেন যে ওই সংখ্যালঘু এলাকা, সেটা না। সেই ডিমান্ডটা উত্তর আসাম, তারপর যেটা আমরা আপার আসাম বলি, আপার আসাম, মধ্য আসাম, সবখান থেকে ডিমান্ড আসছে যে আমাদের সময়টা আরো বাড়ানো হোক। আর তার জন্য উনি বাড়িয়েছেন। হুম তো প্রার্থিত্ব প্রত্যাশী 126টা সিটের জন্য অলরেডি 700 পেরিয়ে গেছে। সেটা একটা ল্যান্ডমার্ক। হুম যে সেই সময় যদি কেউ হাউতাশ করে ভাবে যে কংগ্রেসের দিন সেই মুসলমান বা সংখ্যালঘু এলাকার মধ্যে রয়ে গেছে, সেটা ভুল। আমি তো কতগুলো পরিসংখ্যান গাইয়ে দিলাম, সেগুলোতে কিন্তু কোথাও একটাও কিন্তু এগুলো কিন্তু একটাও সংখ্যালঘুর না মানে আপনি প্রাধান্য যেটা বলছেন সমষ্টি নয়। বর্সলা কিন্তু সংখ্যালঘু এলাকা, এবং তার পাশাপাশি যেটা না না না, ধিঙের কথা যদি বর্ষলা বলি গৌতম সংখ্যালঘু বাবু, ধিঙের কথা যদি বলি তাহলে কিন্তু আমি 27 ছাড়িয়ে গেছে, 25 থেকে আর 27 এর মধ্যে বা তার থেকেও বেশি হবে। হ্যাঁ আমাদের কাছে যে তথ্য 27 আমি ছাড়িয়ে গেছে, সে বলছি জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ। নদুয়ার সমষ্টি, আপনি ঝিং বলছেন, আমি নদুয়ার সমষ্টি বলছি, সেখানে 16 জন। না হ্যাঁ 16 জন আজ অব্দি 16 হয়েছে, সেটা 28 তারিখে বাড়িয়েছে, সেটা 16টা 32ও হতে পারে। একদম। এখনো লোক দাঁড়িয়ে আছে, লাইনে হ্যাঁ দাঁড়িয়ে আছে। নদুয়া সংখ্যালঘু আমি এলাকা, আজকেও একদমই আমি নদুয়া আমি সংখ্যালঘু এলাকা। আজকেও অর্গানাইজেশন মিটিং করে এসেছি, সেখানে এখনো লোক চাইছে যে 28 কেন, এটাকে তো 31 জানুয়ারি করা উচিত ছিল। তার মানে কংগ্রেসের প্রতি লোক মানে প্রার্থিত্ব এত ভিড়, আর এটা নজিরবিহীন। হুম এটা নজিরবিহীন। হুম আমি আমার সমষ্টির আর কথা দেখবেন, বলছি, আমার আমি যদি সমষ্টি আপনাকে আমি জিজ্ঞেস যদি করি গৌতম বাবু, মানে রাগ করবেন না যদি আমি জিজ্ঞেস করি যে কোকরাঝাড়, অভয়াপুরী, বাক্সা, সেখানে আপনাদের প্রার্থিত্ব প্রত্যাশীদের সংখ্যাটা ঠিক কত? আমাদের আমি বললাম তো, আমাদের প্রার্থিত্ব, আমাদের তো এর জন্য ডেট এক্সটেন্ড করা হয়েছে, সেখানে প্রার্থিত্ব সংখ্যা আরো বাড়বে। না আমি যেটা বাড়বে। আমাদের কাছে, আপনি আর বললেন আমাদের কাছে সংখ্যাগুরু কোথায় তথ্য এসেছে, কিন্তু আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে এই সমস্ত এলাকা, ডিব্রুগড় থেকে শুরু করে আপনার ভেড়গাঁও, ওদালগুড়ি, নাজিরা, অভয়াপুরী, কোকরাঝাড়, দতমা, এই সমস্ত জায়গায় কিন্তু 1 থেকে 2 এর বেশি নেই প্রার্থী আপনাদের দলের। কিন্তু সেই জায়গায় ডিব্রুগড়ে আপনি যেটা বলছেন, ডিব্রুগড়ে ডিব্রুগড়ে 1 2 জন থেকে 3 জন। না না, ডিব্রুগড়ে এখনো 6 জন আছে, আপনার এখনো 6 জন আছে, আরো বাড়বে। আমি আপনাকে বলছি তো, আমি অর্গানাইজেশনে আছি। আমি আজকেও আমি বিকেল বেলা আমি অর্গানাইজেশন মিটিং ঠিক আছে, করে বেশ, আমি এসেছি। মেনেই নিলাম 6 জন, আপনার কথা আমি মেনেই নিলাম 6 জন। কিন্তু আপনি যদি ধিঙের কথা বলেন, নদুয়ারের কথা বলেন, আপনারা যদি বর্ষলার কথা বলেন, তাহলে তো এগুলো দ্বিগুণ, মানে 3 গুণ ছাড়িয়ে গেছে। তো এখানেই তো প্রশ্নটা হচ্ছে গৌতম বাবু, যে সংখ্যালঘু এলাকায় আপনাদের প্রার্থীর সংখ্যা এতটা বেশি কেন? আর সংখ্যালঘু এলাকায় প্রার্থিত্ব এতটা বেশি কেন কংগ্রেসের? এটা তো কংগ্রেসের ভীতি মজবুত। সংখ্যালঘু এলাকায় কি বিজেপি প্রার্থিত্ব দেবে না? হ্যাঁ, বিজেপির একটা প্রবলেম হলো, বিজেপি সংখ্যালঘু এলাকায় প্রার্থিত্ব দিতে পারে না, তাই জন্য তারা কি করে এজিপি কে দেয় তাদের সহযোগিতা। আচ্ছা বেশ, আমাদের বিজেপি সঙ্গে যদি বেশ, যদি আমাদের আমি সঙ্গে বলি, বেশ, বিজেপি এই প্রশ্নের উত্তরে যাব একদম। যদি আমি বলছি, বিজেপির যদি সাংগঠনিক, হ্যাঁ এরা যে বলে আমাদের 40 লাখ আমাদের ক্যাডার আছে, বিজেপির যদি সাংগঠনিক ভিত্তি এতটাই মজবুত হয়, হুম বিজেপি ধিঙে প্রার্থিত্ব দিক।
বিজেপি দিক, গৌরীপুরে দিক আপনার বিজেপি, বেশ বেশ বিজেপি বেশ বরপেটাতে দিক, একদম একদম বিজেপি আপনার কথা মানলাম তো, প্রার্থিত্ব আপনার দিতে কথা পারছে। মানলাম। আমি একটু বিজেপির তরফ থেকে যিনি রয়েছেন হাফিজুর রহমান লস্কর, আমি ওনার কাছে যাব। হাফিজুর বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই সাফ কথার আলোচনায়। যেমনটা আপনি ইতিমধ্যে জেনেই গেছেন ঠিক কি বিষয়, এবং গৌতম বাবু যে প্রশ্নগুলো তুলছেন যে ধিঙে যেখানে সংখ্যালঘুর প্রার্থীদের সংখ্যা একেবারে রেকর্ড করেছে, 27 ছাড়িয়ে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন আপনাদের দলের তরফ থেকে ধিং বা বর্ষলা বা এই ধরনের সংখ্যালঘু এলাকায় কেন প্রার্থিত্ব দেওয়া হচ্ছে না? পাশাপাশি এই বিষয়ে আপনাদের কি মন্তব্য, যে ছবি একেবারে রাজীব ভবন থেকে উঠে আসছে? নমস্কার। তো আজকে সমস্ত আসামে, যদি আমরা আসামের দিকে তাকাই, হুম কংগ্রেসের অবস্থান কেবলমাত্র সংখ্যালঘু এলাকায়। আর বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় সোনাই সমষ্টি, আলগাপুর, কাটলিছড়া সমষ্টিতে যেভাবে সংখ্যালঘু ক্যান্ডিডেটের ফ্লাড হয়েছে, হুম এই কংগ্রেস দলের সংখ্যালঘু ছাড়া যেগুলা সমষ্টি আছে, সেই সমষ্টিগুলায় কংগ্রেস দলের প্রতি তাদের যে প্রার্থিত্ব, তাদের যে অস্তিত্ব, তাদের যে জনসমর্থন নেই বললেই চলে। তার বিশেষ একটা কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আসামের জনগণ লক্ষ্য করেছেন, গৌতমবাবু লক্ষ্য করেছেন, কংগ্রেস দলের যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম মহাশয় কিছুদিন আগে আলগাপুর কাটলিছড়া একটা যাত্রায় তিনি বলে দিয়েছেন যে ওনার নিজের দলের একজন বিধায়ক নাকি ওনাকে প্রায় 3-4 কোটি টাকার বিনিময়ে কিনতে চান। টাকার বিনিময়ে এর টিকিট? চেয়ে নির্লজ্জ এ ধরনের যে ভাষা, টাকার বিনিময়ে, এটা আমাদের বক্তব্য নয়, ওনার দলের যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম সাহেব বক্তব্য রেখেছেন। হুম হুম এবং কংগ্রেস দলের একমাত্র অস্তিত্ব আছে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু এলাকায়। হুম হুম। আজকে আমি গৌতমদা কিছু গৌতম বলতে বাবুকে চাইছেন, বলতে চাই, গৌতমদা কিছু আমাদের বলতে চাই, বরাক একদম। উপত্যকার গৌতম বাবু কিছু বলতে চাইছেন, বেশ। পিছা- হাইলাকান্দি জেলা, হাইলাকান্দিতে যে সমষ্টি আছে, হাইলাকান্দি সমষ্টিতে সংখ্যালঘু সমষ্টি নয়, এখানে প্রার্থিত্বর সংখ্যা কত নিশ্চয়ই গৌতমবাবু জানেন, হুম একজন। হুম আজকে আমাদের আলগাপুর কাটলিছড়ায় 12 জনের অধিক ক্যান্ডিডেট হয়েছেন এবং তারা 28 তারিখ সময় বর্ধিত করেছেন। আমার মনে হয় 14 থেকে 15 জন ক্যান্ডিডেট হবে। হবে। আজকে কংগ্রেস দল কেবলমাত্র সংখ্যালঘু এলাকায় তাদের বিস্তার লাভ করার জন্য তারা কেবলমাত্র মিটিংও করেছেন। গৌরব গগৈ সাহেব যখন বরাক উপত্যকায় আসেন তখন কেবলমাত্র এই সংখ্যালঘু এলাকায় মিটিং করে চলে গিয়েছেন। বেশ, আপনাকে থামাবো এই মুহূর্তে। বেশ বেশ বেশ, আপনাকে থামাবো হাফিজুর বাবু, হাফিজুর বাবু থামাবো। বেশ, আমি এই প্রশ্নটাই গৌতম বাবুর কাছে যাব। গৌরব গগৈ যখন বরাক উপত্যকায় যান তখন শুধু সংখ্যালঘু এলাকায় কেন যান, এবং এছাড়া আপনার কি মন্তব্য রয়েছে গৌতম বাবু? আমি তার আগে ওনার প্রশ্নের একটা জবাব দিতে চাই। উনি যে আমাদের যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আহমেদের বিষয়ে একটা কথা বললেন, হুম আমি একটা কথা বলতে চাই। উনি হয়তো জানেন না, ওনাকে ওনাকে আমি বলছি, আপনি সার্চ করে দেখে নেবেন গুগল টগল সবখানে। কর্ণাটকের বিজেপি এমএলএ, একজন বিজেপি নেতা, উনি প্রকাশ্যে 2022 সনে বলেছেন যে উনার কাছ থেকে 2500 কোটি টাকা চাওয়া হয়েছে সিএমসি দেওয়ার জন্য। 2500 কোটি টাকা সিএম সিটের জন্য ওনার কাছ থেকে হাইকমান্ড ডিমান্ড করেছে। উনি প্রকাশ্যে বলেছেন, সেটা আপনি যেখানে সার্চ করুন খুঁজে পেয়ে যাবেন। সেই 2500 কোটি টাকা সিএম সিটের জন্য চাওয়া দলের লোকটা যদি আমার দলের যুব কংগ্রেসের সভাপতির কথা নিয়ে এখানে প্রশ্ন তুলছে, তাহলে ওনার এই বিষয়ে ওনার জ্ঞানটা অনেক কম। অবস্থায় জনগণের নিরাপত্তা দিতে পারবে না। আজকে আপনি কর্ণাটকের কথা বলছেন, আপনি নিজে দেখুন বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অনেক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা অনেক কংগ্রেসী কর্মীদের হাতে নির্যাতিত হয়েছেন, এবং আপনাদের দলের গৌরব গগৈ মহাশয় যখন বরাক সফরে বারবার এসেছিলেন, কাটলিছড়ায় শাহবাদী মিটিং করেছেন, উনি মাইনরিটি মুসলিম এলাকায় মিটিং করেছেন, জোরহাটে ল্যান্ড করেছেন সভাপতি হিসেবে দিল্লি থেকে এসে। উনি প্রতিটি প্রান্তে, আজকে হাওড়া ঘাট আছে,
আগামী দিনে ইউপরিতে হবে, কমলপুরে হবে, আমাদের অর্গানাইজেশন মিটিং চলছে, সেটা কোনো সভাপতি হিসাবে উনি প্রত্যেকটি প্রান্তে যাবেন আর প্রত্যেকটি প্রান্তে যাচ্ছেন। হুম হুম বেশ, আপনার মন্তব্য শুনলাম। আমাদের সঙ্গে এআইডিএফ এর তরফ থেকেও রয়েছেন এআইডিএফ নেতা মনোয়ার হোসেন, উনার কাছে যাব। তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আবারও আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আবারও আলোচনায় ফিরছি। আজকে যেমনটা আলোচনার বিষয় হচ্ছে সংখ্যালঘু ভরসায় কি কংগ্রেসের, কারণ রাজীব ভবনের ছবি একটি কথা স্পষ্ট করে দিচ্ছে, কোথাও না কোথাও সংখ্যালঘু এলাকায় এত বেশি প্রার্থিত্ব প্রত্যাশীদের সংখ্যা সামনে আসছে, একেবারে যেন রেকর্ড সংখ্যা। সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন স্বাভাবিকভাবেই উদ্রেক করছে যে তাহলে কি সংখ্যালঘু এলাকায় ওদের ভরসার জায়গা, বাকি কেন্দ্রগুলোর উপর কোনো আস্থা ভরসা নেই কংগ্রেসের? আমরা এ নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বদীপ বাবু। বিশ্বদীপ বাবুর আবারও যাবো বিশ্বদীপ বাবুর কাছে। বিশ্বদীপ বাবু, যে এখন যে পরিস্থিতি কংগ্রেসের, যে পরিস্থিতি এবং যে বিষয়, যে ছবিটা সামনে আসছে, যে ডাটাগুলোর সামনে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে এত প্রার্থিত্ব প্রত্যাশীদের মধ্য দিয়ে তাহলে কি যতগুলো আমরা কেন্দ্র দেখতে পাচ্ছি, বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে, কতটা সম্ভাবনা রয়েছে সেই সিটগুলো দখল করার ক্ষেত্রে কংগ্রেসের? কংগ্রেস এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, যে যেখানে মুসলিম কমিউনিটি এরিয়া, মুসলিম সম্প্রদায়ভুক্ত এরিয়া যেগুলো আছে, অনেকটাই আছে, ধিং, বরপেটা, বলছি ধুবড়ি, যেখানে 95% মুসলিম পপুলেশন হয়ে গেছে। যখন আমি 1994-তে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী, আমার যতটা মনে হচ্ছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্তজি তখন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সেই সময়ে ধুবড়িতে কিন্তু এমএলএ 1994-এ ধ্রুব সেন ছিলেন। সেই ধ্রুব সেন, ধুবড়িতে যদি বিজেপির একটা প্রভাব তখন ছিল, আজকের দিনে ধুবড়িতে তো হিন্দু সম্প্রদায় উঠতেই পারবে না। এটা তো ডাটা বলছে, টোটাল আমাদের যে ডাটা স্ট্যাটিস্টিক্সে বলছে, আজকের দিনে ধুবড়ির টোটাল মুসলিম কমিউনিটিজ আজকে 95% ছাড়িয়ে গেছে। ঠিক তেমনটাই আজকে যতগুলি কনস্টিটিউয়েন্সিস আছে, তারা সবাই ওই কংগ্রেসকেই একটা প্রেফারেন্স দেবেই, কারণ এআইডিএফকে ওরা বিশ্বাস করতে পারছে না। কারণ একজন আমাদের বদর ভাই আজমল, ওনার একনায়কত্বে ওরা খুব একটা খুশি নয়। রেজাউল করিম বেরিয়ে গেল, ওদের একটা মধ্যে একটা দ্বৈত ধারণা হয়ে গেছে যে কেউ আমাদেরকে ভালো করে সিকিউর করতে পারছে না, আমাদেরকে নেতৃত্ব দিতে পারছে না। যেমন কংগ্রেসের পরিবারতান্ত্রিক, তাদের কাছে অনেক বড় বড় নেতা আমি দেখেছি রূপা, যে ডাইরেক্ট যে সমস্যাটা হচ্ছে কংগ্রেসের মধ্যে, দুর্বল নেতৃত্বই হোক বা ভালো নেতৃত্বই, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে এ ঠিক মানে কমিউনিকেট করতে পারছে না বা আসল খবরটা হাই লেভেলে যাচ্ছে না। একটা বলতে চাইছেন এই বিষয়ে, গৌতম দা বলুন। সেই জন্য পরিবার কেন্দ্রিক উনি একটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো সেটা শুনে। উনি রাজনৈতিক বিশেষজ্ঞ, উনার অধ্যয়ন আমার থেকে অনেক বেশি থাকা উচিত। উনি হয়তো জানেন না, বিজেপি 45 বছর হয়েছে, বিজেপির বয়স মোটামুটি। এই 45 বছরে বিজেপি সর্বমোট 38 জন সাংসদ গেছে পরিবার কেন্দ্রিক। বিজেপি আজকে যে সভাপতি, সেও পরিবার কেন্দ্রিক প্রোডাক্ট। আজকের সভাপতির কথা বলছি, সেও পরিবার কেন্দ্রিক। কোথায় সভাপতি, কোথাকার সভাপতি বলুন আমাকে? বিজেপির কেন্দ্রীয় সভাপতি আজকেও পরিবার কেন্দ্রিক। কোন সভাপতি এখানে? দিলীপ শইকিয়া না, রাষ্ট্রীয় সভাপতির কথা রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন। পরিবার কেন্দ্রিক প্রোডাক্ট। উনার বাবা বিজেপির লিডার ছিলেন। আমি সেই পরিবার কেন্দ্রিক কথা বলিনি, আপনি ভুল হতে পারে। আপনি সেই পরিবার কেন্দ্রিক কথাটা বলছেন, আমাকে বলতে দিন। অ্যালাউ মি টু স্পিক। ডিস্টার্ব করবেন না প্লিজ বলুন, শুনুন না আমার কথাটা, শুনুন। বলুন। বিজেপির 45 বছরে ওদের বয়সে 45 বছরে ওনারা 38 জন সাংসদ পাঠিয়েছে পরিবার কেন্দ্রিক। কংগ্রেস 75 বছর 78 বছরের স্বাধীনতার পর কংগ্রেস মাত্র 42 জন পরিবার কেন্দ্রিক সংসদে পাঠিয়েছে। পরিবার কেন্দ্রিক দল কোনটা?
উনি বিশেষজ্ঞ, রাজনৈতিক আমি বিশ্লেষক, বলতে উনি চাচ্ছি, পুরো আমি হিসাব এই করে কথায় বলুন। আসিনি। আপনি একজন percentage প্রার্থী- বের করুন। না, না, পরিবার ভারতীয় কেন্দ্রিক জনতা দল, পার্টি, পরিবার বাবু, কেন্দ্রিক শুনুন শুনুন থেকে- শুনুন, গৌতম ভারতীয় বাবু, জনতা, ওই একটা আজকে বলতে দিন রাষ্ট্রীয় আমাকে। আপনি সভাপতি পরিবার গৌতম কেন্দ্রিক- বাবু ভারতীয় বলেছেন, জনতা পার্টিতে গৌতম ব্যক্তি বাবু, কেন্দ্রিক, আপনি ব্যক্তি বলেছেন যে কেন্দ্রিক পরিবার সংগঠন কেন্দ্রিক হয় না, ভারতীয় যেখানে জনতা সংঘ পার্টি পরিবার কথা আছে, আমরা ভারতীয় যেখানে জনতা টপমোস্ট। পার্টি আজকে কেন মোদিজি বলবেন? কোথায় আজকে পরিবার কেন্দ্রিক আপনার- হলো বলুন? একজন, শুনুন, আপনি ভারতবর্ষে আপনি বিশেষ একটাকে আপনি আমার একটা কথা বুঝতে আপনি- পারছেন না। আমি এই কথায় আসিনি দাদা, আমি বলতে চাইছিলাম আপনি ভারতবর্ষের পরিবার টপ, কেন্দ্রিকটা বলার সঙ্গে সঙ্গে আমি আপনাকে বললাম। শুনুন, তারপরে এখন টপমোস্ট আপনি বলছেন যে আপনি আসতে গান্ধী চান। পরিবার, যেমন গান্ধী টপমোস্ট, এমনি তো ছোটখাটো। দেখুন, ভারতবর্ষ 140 কোটি পপুলেশন, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনাদের সংগঠন আছে, এমএলএ কনস্টিটুয়েন্সি আছে, সেখানে একটা না একটা তো হচ্ছেই। কিন্তু টপমোস্ট যেটা গান্ধী পরিবার কেন্দ্রিক আজকে পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টিতে আপনি কি দেখতে পাচ্ছেন? টপমোস্ট আজকে মোদিজি তো পরিবার কেন্দ্রিক হয়নি। এর আগে মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি পরিবার কেন্দ্রিক শাসন তো ভারতীয় জনতা পার্টিতে পরিবার ছিল থাকলে না। না পরিবার কিন্তু কেন্দ্রিক। সাংগঠনিক ক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন পরিবার কেন্দ্রিক, টোটাল রাষ্ট্রকেন্দ্রিক ভাবধারা, সেটা কংগ্রেস থেকে একটু অভাব রাষ্ট্রীয় হচ্ছে। স্বয়ংসেবক আমি সংঘের সেগুলো লোক তো বলছি। বিয়েই করে না, তাদের আজকে আর তাহলে পরিবার কেন্দ্রিক ঠিক কি আছে করে? দাদা, আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমি কথাটা একটা কথা বলছি। আজকে কংগ্রেসের যে আপনি যেটা বলছেন, এই হিসাবে টোটাল অসমের যে অবস্থাটা হয়েছে, সেখানে মুসলিম কমিউনিটি বেশি কংগ্রেসে ইন্টারেস্টেড। হিন্দু সম্প্রদায়, যেটা সংখ্যা গুরু সম্প্রদায়, ভারতবর্ষের সংখ্যাগুরু সম্প্রদায়, অসমেও সংখ্যাগুরু সম্প্রদায়, আমাদের হিন্দু বহুল, সেখানে হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসে কমে যাচ্ছে কেন? কমে এটা যাচ্ছে, বড় একদম, প্রশ্ন। একদম। কমে যাচ্ছে কমে যাচ্ছে। কেন? আমি- এখানে আমি- পরিবারতান্ত্রিক মানে একজন দুজনের কথা বলছেন, টপমোস্ট গান্ধী Topmost, পরিবার একদমই, একদমই। টপমোস্টে আছে। বিশ্বজিৎ দা, আমাদের সঙ্গে এই জিনিসটা আমি বোঝাতে একদমই। যাচ্ছি, হয়তো কিছু এটা হতেই একদম, পারে। একদমই। মেইন রুটটা যেটা রুটটা হচ্ছে সেটা পরিবার পরিবার কেন্দ্রিক, কেন্দ্রিক নয়, সেইটাই সেটা পরিবার কেন্দ্রিক নয়, একদমই। আমি একটু আমার এআইডিএফ নেতা আমাদের সঙ্গে রয়েছেন, মনোয়ার হোসেন, অনেক সময় ধরে বসে আছেন। আমি ওনার কাছে একটু যাব। যেমনটা কিছুক্ষণ আগে বিশ্বদীপ বাবু বলছিলেন, এআইডিএফ এর অস্তিত্ব নিয়ে বলছিলেন। বর্তমান সময়ে যে ছবিটা উঠে আসছে, এআইডিএফ দল একটি সংখ্যালঘু দল, সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকে যেভাবে সংখ্যালঘুরা এগিয়ে, সংখ্যালঘু জায়গায় যেভাবে কংগ্রেসের এত প্রার্থী, সে জায়গায় দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে এআইডিএফ ঠিক কি অবস্থানে রয়েছে বা তাদের কি স্ট্র্যাটেজি রয়েছে, কি মনে হচ্ছে তাদের? নমস্কার রূপাদি। প্রথম কথা হচ্ছে, লস্কর বাবু বলেছে আমি শুনলাম, গৌতম বাবু বলেছে শুনলাম, ভট্টাচার্য বাবু বলেছে শুনলাম। এখন কথা হয়েছে যে আজকের আসামে রাজনৈতিক পরিস্থিতি সংখ্যালঘু নয়, গোটা আসামে এআইইউডিএফ দলের প্রয়োজনীয়তা আসামের জনগণের কাছে আছে, ভবিষ্যতে থাকবে। রাজনৈতিক উত্থান পতন থাকে। আজকের দিনেও আসামে আমাদের 15 জন বিধায়ক রয়েছে, তাদের সাম্যক জ্ঞান থাকলে এই কথা বলতো না। আর আগামী দিনে আমাদের দলে প্রচার করেছে আমরা 35± সিটে লড়ব। আর এখানে আজকের আলোচনায় যেটা মূল ইস্যু, যে কংগ্রেস কেন মাইনরিটি বেল্টে সীমাবদ্ধ, আর কেন মাইনরিটি বেল্টের সিটের থেকে 10 থেকে 15 জন, 12 জন, 20 জন পর্যন্ত ক্যান্ডিডেট তারা 20 জনও দাবিদার ছাড়িয়ে গেছে, হয়েছে। 20 জনও ছাড়িয়ে গেছে। সেই কথাটাই বলতে চাইছি আমি, যে আজকে যে আসামের কংগ্রেসের যে নেতৃত্ব, আসামের জনগণ কার উপরে বিশ্বাস করবে? গৌরব গগৈ, দেবব্রত শইকীয়া, না প্রদ্যুৎ বরদলৈ? এই যে কংগ্রেস দলটার ভিতরে যে বিশৃঙ্খলতা একটা পরিবেশ, আর দলটার ভিতরে যে খোয়া কামড়া একটা ভাব, জনগণে বিভিন্ন সময় কংগ্রেসকে অন্ধভাবে, ধর্মীয় সংখ্যালঘু মুসলমান মানুষের স্বাধীনতার পরে বেশি সময় কংগ্রেসকে ক্ষমতায় দিয়েছিল, এটা ঠিক। কিন্তু লাস্ট যদি আপনারা দেখেন, বর্তমান বিজেপি সরকার আসার পরে এককভাবে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান মানুষের উপরে যে নির্যাতন, এই নির্যাতনের থেকে মুসলমান মানুষগুলো পরিত্রাণ পাওয়ার জন্য যাওয়া লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবে, নরেন্দ্র মোদীকে ভারত থেকে প্রধানমন্ত্রী থেকে খেদাইতে লাগে, আদি ধরনের কথা কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল মাইনরিটি বেল্টে। আর মাইনরিটি মানুষগুলো সে কথাটাকে বিশ্বাস করেই কংগ্রেসের প্রত্যেককে ভোট দিয়েছিল।
কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে কংগ্রেসের এই ঝুমকাবাজি বক্তব্য, কোনো ধরনের ভারতের সরকার পরিবর্তন হয়নি, বা সময়ে সময়ে বিজেপি সরকারে মুসলমানের উপরে যে নির্যাতন করে, সেই নির্যাতনের সময় কংগ্রেসের সেই ধরনের ভূমিকা নিতে পারে না। আজকে অ্যাসেম্বলিতে বলেন, পার্লামেন্টে বলেন, আজকে গৌরব গগৈ সাহেব যেভাবে অন্য সমস্যা নিয়ে পার্লামেন্টে কথা বলেন, আজ পর্যন্ত পার্লামেন্টে গৌরব গগৈ সাহেব এই উচ্ছেদ নিয়ে একটা কথা বলতে পারে নাই। কিন্তু আমাদের মাইনরিটি মানুষও চেয়েছিল যে গৌরব গগৈ আমাদের সমস্যা নিয়ে পার্লামেন্টে কথা বলুক, একদম। কিন্তু আজ পর্যন্ত গৌরব গগৈ সাহেবের সৎসাহস হয়নি যে মাইনরিটির পক্ষে একটা কথা বলার জন্য, কারণ যে আপার আসামে হিন্দু ভোট বা মেজরিটি ভোট কংগ্রেস দলের থেকে সরে যাবে। তাহলে মনোহর বাবু, আর তাহলে ইতিমধ্যে কি যেহেতু minority- একদমই, তাহলে যতই প্রার্থিত্ব বেশি হোক না কেন সংখ্যালঘু এলাকায় বা সংখ্যালঘু এলাকাকেই তারা একমাত্র জায়গা হিসেবে চিহ্নিত করুক না কেন, একবারে ক্ষমতা দখলের জন্য সংখ্যালঘু এলাকাগুলোকে যতই টার্গেট করুক না কেন, তাহলে কি সংখ্যালঘুরা কংগ্রেস সেই কথাটাই আমি বলতে চাইছি যে আজকের দিনে আসামে যদি সরকার পরিবর্তন করতে আমরা চাই, আজকে নামনি আসামে 35 to 30 সিট, বা বিভিন্ন আসামে সংখ্যালঘু মাইনরিটি বেল্টের 30 থেকে 35টা সিট, ম্যাক্সিমাম সিট হয়েছে আপার আসাম, যেখানে মেজরিটি জনসাধারণ বা সম্প্রদায়ের মানুষ। সেখানে আজকে বিরোধী ঐক্যমঞ্চ বলেন, গৌরব গগৈ বলেন, লুরিনজ্যোতি বলেন, অখিল গগৈ বলেন, তারা আপার আসামে কাজ করতে লাগবে। তারা ঘুরে উল্টা দিন রাত আজকে মাইনরিটি বেল্টে, এটাতে প্রমাণ করে যে এইবারকার নির্বাচনে ইতিমধ্যেই গৌরব গগৈ সাহেব ঘোষণা করেছেন যে এই 26 সনটা আমাদের সেমিফাইনাল, ফাইনাল হবে আমাদের 30-এ, এইবার আমাদের সেমিফাইনাল। ইতিমধ্যেই গৌরব গগৈ সাহেব বিজেপিকে ওয়াকওভার দিয়েছেন। আজকে অখিল গগৈ সাহেব যে ধরনের মাইনরিটি বেল্টে তোড়পাড় করে রাজনীতি করতেছে, আমরা চাই যে মাইনরিটি বেল্টে ইউডিএফ এর লগে থাকলে বিজেপি বিরোধী গভর্নমেন্টকে সমর্থন করবে। আপার আসাম থেকে অখিল গগৈ, লুরিনজ্যোতি বা গৌরব গগৈ আপার আসামে মেজরিটি মানুষের সিট যদি নিতে না পারে, সেন্টিমেন্ট যদি আদায় করতে না পারে, তারা যদি দিন রাত যদি মাইনরিটি বেল্টে একাকার করে, এখানে তো বিজেপি লাভবান হবো। আর আমি ভাবি ব্যাকপুটে এই গৌরব গগৈ, দেবব্রত, অখিল গগৈ, লুরিনজ্যোতি বিজেপির সাথে প্যাক্ট আছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাহেব বলেন যে কংগ্রেস দলে আমার লং ইনভেস্টমেন্ট আছে। তো লং ইনভেস্টমেন্টের যেটা কর্জা, যেটা মাফ করার যেটা প্রক্রিয়া, সেটা অখিল গগৈ এবং গৌরব গগৈ, দেবব্রত শইকীয়া, প্রদ্যুৎ বরদলৈরা করতেছেন। তারা আপার আসামে তারা সাংগঠনিক কোনো কাজ করে না। আমরা চাই আজকেও আসামের মাইনরিটি মানুষের যে সমস্যা, সেই সমস্যা এককভাবে বিধানসভার ভিতরে, রাজপথে, উচ্ছেদের সময়, বিভিন্ন সময় আমাদের বিধায়করা সরকার বিরোধী পুলিশের সামনে অ্যারেস্ট হয়েছে, প্রতিবাদ করেছে। উচ্ছেদের সময় বুলডোজারের সামনে গিয়েছে। কংগ্রেসের হিম্মত হয় না একজন বিধায়ক গিয়ে সেই উচ্ছেদের সামনে খাড়া হয়ে মাইনরিটির পক্ষে একটা কথা বলা, বিজেপির বিরুদ্ধে কথা বলা। কিন্তু এখানে সব সময় তারা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল একটা স্লোগান দিয়ে মুসলমান মানুষকে তলা চশমা পরে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চায়। আজকে দেখেন ধুবড়ী লোকসভার যিনি সাংসদ রকিবুল হোসেন সাহেব, বিশেষ করে ধুবড়ী জেলা লোকসভার ভিতরে বেশি উচ্ছেদ হয়েছে। আমাদের এমপি রকিবুল হোসেন সাহেব পার্লামেন্টে একটা শব্দ উচ্ছেদের বিরুদ্ধে বলেন। উচ্ছেদ কেন করলো, কি জন্য করলো, এই মানুষদের সাথে যে বিজেপি সরকার অন্যায় করতেছে, রকিবুল হোসেন সাহেব একটা কথা বলার মতো তার ক্ষমতা হয়নি। তার মানে রকিবুল হোসেন বিজেপির সাথে প্যাক না। দেখুন, একটা কথা আমি বলতে চাই, 26 নির্বাচনে কংগ্রেস যদি একটা কথা আমি বলতে চাই, লক্ষ্য করে যদি তারা নির্বাচনে যদি সীমাবদ্ধ থাকে, আগামী দিনে আবার বিজেপি গভর্নমেন্ট আসবে। এটা না, একটা কথা আমি একটা কথা ক্লিয়ারলি খুব স্পষ্টভাবে বলতে চাইছি যে সবাইকে, সব মাইনরিটিস কমিউনিটিসকে উচ্ছেদ করছে না। যেখানে তারা ইল্লিগেলি অকুপাইড বছরের পর বছর করেছে, আপনি হয়তো জানেন না, সেই রেভিনিউ সার্কেলগুলিতে সেই সময় কংগ্রেস আমলে কিভাবে ইল্লিগেলি অকুপাইড করা হয়েছিল এবং রেভিনিউ সার্কেল অফিসাররা কিভাবে পয়সা খেয়েছিল, সেটার অনেক প্রমাণ আছে। যারা ইল্লিগেলি যারা অকুপাইড করেছিল তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আজকে এরকম ইল্লিগেলি অকুপাইড করা, আপনি কোর্টে গিয়ে রেকর্ডগুলি তো দেখতে হবে যে ওদের সাথে লিঙ্কেজ। আজকে যেভাবে ব্যাংকে লোন নিতে গেলে, আজকে মুসলিমই হোক,
বা হিন্দুই হোক, দাদা, সবাইকে যারা দাদা, illegally- দলিল দাঁড়ান দাঁড়ান illegally- দাঁড়ান illegally দাঁড়ান কাজ দাঁড়ান বলে। দাঁড়ান এই- আমি এই একটা কথা লোকগুলো বলছি। হয়েছে আজকে লিঙ্কেজ নদী খোঁজে বিরোধী। 13 বছর দলিল এই থাকা মানুষগুলো হচ্ছে সত্ত্বেও নদীবঙ্গ সেই মানুষ, মানুষের তারা দলিল যাওয়ার পর তারও 13 পুনর্বাসনের বছরের জন্য লিঙ্কেজ সেই সরকারি গভর্নমেন্ট অফ ল্যান্ডে ইন্ডিয়ার বসবাস করেছে, ব্যাংকগুলি কংগ্রেসের খোঁজে, দিনেই করেছে। সেখানে কেন আপনারা কংগ্রেসের শুনুন সেই শুনুন মানুষদেরকে ইলিগেলি মাটির পাট্টা দিল অকুপাইড না? জায়গায় কংগ্রেস তখন উচ্ছেদ তো গভর্নমেন্ট ছিল। করবেই, কেন আজকে নাও কংগ্রেস কালকে সেই তো উচ্ছেদ মানুষদেরকে করতেই বাধা হবে। দিল না? সরকারি সেটা জমি তো দখল হলো, করেছিল, হ্যাঁ। সেটা সরকারি মাটি সরকারের ইলিগেলি দায়িত্ব আছে, অকুপাইড বর্তমান যে করলে সরকার, এই সেটা তো সরকারের উচ্ছেদ দায়িত্ব করবে, এটা তো আছে দুঃখের এই কথা নয়, মানুষদেরকে কিন্তু তাদের উচ্ছেদের সময় রিহ্যাবিলিটেশনের তাদের জন্য বাসস্থান, সম্পূর্ণ তাদের খাওয়া, মুসলিম তাদের সম্প্রদায় কেন পেনশন, তাদেরকে তাদের রিহ্যাবিলিটেশন করছে না, স্কুলের সেটাই আমার ছাত্রছাত্রীদের প্রশ্ন। স্কুলের ব্যবস্থা করে সরকার তারা কেন করছে উচ্ছেদ না? যে করবে, তারা উচ্ছেদে তো আমরা বিরোধী যারা নয়। মুসলিম কিন্তু সম্প্রদায়ের অনেক এই ভালো ভালো ক্ষেত্রে লোক আছে, তারা কংগ্রেসের তাদেরকে একজন বিধায়ক এবং রিহ্যাবিলিটেশন একদমই, কংগ্রেসের একদমই, দল মনোরম তারা বাবু। তাদের জায়গায় নিয়ে যাক। গৌরব মনোরম বাবু, গগৈ আপনাদের- সাহেব একটা কথাও বলতে পারলেন আপনি না। কথাটা কারণ বুঝতে আমরা পারছেন চাই না। উচ্ছেদ হোক। কোথায় উচ্ছেদ? মানুষদের আইনিভাবে তাদেরকে আইনিভাবে সমস্ত কিভাবে হলো? তাদেরকে স্কুলের আপনি দেখান তো ব্যবস্থা, এটা পাট্টার জমি সমস্ত কিনা? কিছু সবই একশনের সংবিধানে মাটিও নেওয়া আছে। অধিকার যাতে তাদের খর্ব না হয় সেই কথাটাই বুঝতে আমাদের পারছেন না। দল এবং আমাদের দলের সুপ্রিম বেশ। এবং আমাদের দলের বিধায়করা বদরুদ্দিন আজমল সাহেবের সাথে আমরা বলেছিলাম, কিন্তু কংগ্রেস আজ পর্যন্ত একটা কথা বলেনি। সেটাও অকুপাই করেছে মানলাম, সরকার উচ্ছেদ করবে, সরকারের কামের জন্য জমি লাগবে নেও, কিন্তু মানুষদের সংস্থাপন করার জন্য সরকারের দায়িত্ব আছে। যদি মানুষ কত সরকার সংস্থাপন একতরফা করবে ভাবে সরকারি করতেছে না, জায়গায়? বিরোধী আরো দল তো কত হিসেবে ইন্ডাস্ট্রি হতে লাগে, কংগ্রেসের ইন্ডাস্ট্রি দায়িত্ব ছিল। হওয়া উচিত। যেভাবে ইউটিউবে এগ্রিকালচারাল ঘুরতে ল্যান্ড মানুষ দিয়েছে, দখল করে আচ্ছা, ফেলছে। কেন কংগ্রেস করলো না? আজকে বেশ, এগ্রিকালচারাল কংগ্রেসের ল্যান্ড দিকে মানুষ দখল করে কংগ্রেসের আছে। দিকে অভিযোগের কেন আঙুল কংগ্রেস তুলেছেন এই না। মানুষের সেটা তো মনোরম উচিত বাবু, হয় না? আমি গৌতম বাবুর কাছে যাবো। আজকে গৌতম বাবু, কংগ্রেস গৌতম বাবু, প্রতিবাদ করার জন্য, সংখ্যালঘুদের আজকে পাশে প্রতিবাদ করার কেন জন্য কংগ্রেস বিজেপি দাঁড়ায় না? বিজেপি অর্থাৎ আমাদের সংখ্যালঘুদের দুঃখ দুর্দশার কথা কংগ্রেস আজ অব্দি বুঝতে পারেনি, এটাই অভিযোগ করছেন এআইডিএফ দলের নেতা মনোয়ার হোসেন বাবু। অর্থাৎ সংখ্যালঘুদের পাশে নেই কংগ্রেস, কেন প্রশ্ন? না, ওনার একটা ক্ষোভ আছে। ওনার ক্ষোভটা কোথায় আছে আমি বলছি। ওনার দলের যে মুরব্বী আজমল সাহেবকে যখন আমাদের দলের নেতা রকিবুল হোসেন সাহেব যখন সেই 10 লাখের অধিক ভোটে হারিয়ে, ভ্রান্ত ধারণা কংগ্রেসের নেতাদের আছে। রেকর্ড সংখ্যক ভোটে হারিয়ে বিধানসভা নির্বাচন যখন সমাগত, ওনার সেই আপনারা যে দেখতে পারবেন উনি যে আগামী একটা মনোয়ার বাবু, ভেতরে আপনার একটা প্রশ্নের উত্তর একটা দিচ্ছে ভোটার গৌতম বাবু, একটু ছিল। শুনুন, একটু শুনুন। চুপ, আপনি ওনার ক্ষোভটা সেখানে। কোনোদিন ভাবেননি, স্বপ্নে ভাবেননি যে 10 লাখেরও অধিক ভোটে রকিবুল হোসেন সাহেবের কাছে উনার দলের নেতা মুরব্বী হেরে যাবে। আর সেই হারার পরে রকিবুল হোসেন সাহেব যে এআইডিএফ এর মানে যেটা একটা বিজনেস চলছিল, বিজনেস বলবো আমি, সেটাকে যে বন্ধ করে দিয়েছেন পার্মানেন্টলি, সেই ক্ষোভটা এর জন্য উনি কংগ্রেসের উপর বলছেন। তারপরে আমি বলছি, আর ওই যে পরিবার কেন্দ্রিক নিয়ে একটা কথা বললেন উনি, একজন ভদ্রলোক, তার আগে ওনাকে আমি বলতে চাই, যদি গান্ধী পরিবার, উনি যে বলছেন গান্ধী পরিবার চাইলে 1991 সন, 2004 সন, 2009 সনেও প্রধানমন্ত্রী হতে পারত। তিনবার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেছেন, এটা বহুত বৃহৎ ত্যাগ। হোয়ারেজ নরেন্দ্র মোদী 7টা রাউন্ডে কংগ্রেস নেতা অজয় রায়ের কাছে যখন পিছিয়ে ছিলেন, সেই ইলেকশন কমিশনের ওয়েবসাইট বন্ধ করে তারপরে উনি হঠাৎ দেখা গেল উনি জিতে গেলেন। সেটাকে পাওয়ার হাংরি কে শুধু পরিবার বললে হবে না, পরিবার ওনাদের ত্যাগ আছে। তিনবার প্রধানমন্ত্রী পদ ওনারা ছেড়ে দিয়েছে। এটা হলো ওনাদের প্রবলেম। এই বেশ, ত্যাগটা, বিশ্বদীপ বাবু, এই যে একদম, ত্যাগ, মহাত্মা গৌতম গান্ধীর যে বাবু, ত্যাগ, বেশ, গৌতম মহাত্মা বাবু, গান্ধীর ত্যাগ, আপনার জওহরলাল নেহরুর যে ত্যাগ, একদম, 10 তিনবার বছর প্রধানমন্ত্রী হতে বলেছিলেন, পারতেন। কে সেই কে হতে জওহরলাল পারতেন? নেহরুর সোনিয়া ত্যাগ, গান্ধীজি। এই ত্যাগটা এদের আজকে সহ্য হচ্ছে না। এটা হাস্যস্কর ব্যাপার যে আজকে নরেন্দ্র ভাই মোদির মতো একজন প্রধানমন্ত্রী আমরা গর্ববোধ করি সারা বিশ্বে। নরেন্দ্র মোদীজিকে সবাই সম্মান করেন, এবং একটা কথা শিওর, আজকে যে ইউনাইটেড আরব এমিরেটস, সেখানের প্রেসিডেন্ট এসে নরেন্দ্র মোদীজির সাথে সবচেয়ে বেশি যারা মুসলিমদের গর্ব, ইউনাইটেড আরব এমিরেটস, তারা তো নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করেন। আর যখন উনি জিতেছিলেন, কতটা তারা প্রশাসনিক গন্ডগোল করেছিল কংগ্রেস, কিভাবে উনাকে ম্যারেজ লিঙ্ক অমুক তমুক করে, কিন্তু নরেন্দ্র ভাই মোদীকে কেউই হারাতে পারেননি। এবং কন্টিনিউয়াসলি আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরেই তিনবার একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর ওই মোদীজি। ওয়েবসাইট বন্ধ আর করে ওনার প্রধানমন্ত্রী অ্যাক্টিভিটিস আপনি হয়েছেন, দেখতে সারা পাচ্ছেন। বিশ্ব আজকে জানে। পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, সারা ওয়ার্ল্ডে আজকে ডিপ স্টেটগুলি যেভাবে আক্রমণ করার চেষ্টা করছে, এতে আমাদের যারা হিন্দু বহুল
নাগরিক হিন্দু বহুল surrender। ভারতবর্ষে সবাই বুঝতে পারছে যে একমাত্র নরেন্দ্র ভাই মোদি না থাকলে আজকে প্রপার উন্নয়নও হবে না, বেশ, আর আমরা পরিবার আমাদের প্রসঙ্গ থেকে একটু মনে হয় তান্ত্রিক সরে যাচ্ছি শাসন থেকে আজকে। আমরা মুক্তি পাবো না। একদমই এটাই আমরা মেইন কথা। একদমই আমরা এটা sub আলোচনা আবারও ফিরবো, বিশ্বদীপ বাবু আলোচনা আবারও ফিরবো, এবং আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, এবং আমরা এই মুহূর্তে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পরে। এবারে প্রথমে যাব আমি গৌতম বাবুর কাছে। গৌতম বাবু, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকে যে দুটো ছবি উঠে এসেছে, দেখা গেছে যে 6 জন মৌলানা নিয়ে রাজীব ভবনে হাজির হয়েছে নুরুল হুদা, এবং আরো একটি বিষয় যেটা এসছে উঠে, যে সেটা হচ্ছে যে বটদ্রবা ছেড়ে শিবামণি বরা ধিঙের তরফ থেকে তিনি মনোনয়নপত্র দিলেন, এবং মেয়াদের তুষ্টিকরণ করতে শিবমণি বেছে নিয়েছেন এই ধিংকে। অর্থাৎ এই যে ধিঙের প্রতি আগ্রহ, এবং যেখানে দেখা যাচ্ছে মৌলানাকে নিয়ে হাজির হয়ে গেলেন নুরুল হুদা, এই যে ছবিগুলো রাজীব ভবন থেকে উঠে আসছে, সে বিষয়ে কিভাবে ব্যাখ্যা দেবেন আপনি? সেটা ছাড়া পৌষ মাঘ মেলা হচ্ছে প্রায়বার, শঙ্করাচার্যকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না স্নান করতে, সাধুর চুল টেনে সাধুকে বের করা হয়েছে। গৌতম বাবু, আপনি প্রসঙ্গ তার আগে থেকে সরে স্বামী যাচ্ছেন। শুনুন, গৌতম বাবু, শুনুন, আমি শুনুন, যে আমি বলি, প্রশ্নটা করেছি, আমাকে বলতে দেন। না তার গৌতম আগে বাবু, স্বামী আপনি অগ্নিবেশকে সময় কিন্তু একদম নেই গৌতম বাবু, বিশেষ ছোট্টভাবে একটা বলতে হবে। সম্প্রদায়ের, উনি হিন্দু ধর্মের একজন স্বামী দুটা point অগ্নিবেশকে কথা একটা বলুন, বিশেষ ধার্মিক সম্প্রদায়ের না, না, লোক কথা বলা ঠিক ওনাকে হবে না। পিটেছিল, যেহেতু উনি সম্প্রতির কথা বলেছেন। হ্যাঁ, সেই সেখানে ওই তথাকথিত হিন্দু হৃদয় সম্রাটের রাজত্বকালে যখন সাধুদের উপরে স্বয়ং শঙ্করাচার্যের উপরে যখন অত্যাচার হবে, তারা সেগুলো যাতে সাধারণ লোক যাতে সেগুলো ভুলে থাকে, সেই যেগুলো যাতে এগুলো প্রশ্ন না ওঠে, তার জন্য তারা সেই মৌলানা টৌলানা এসব কথা বলছেন। আর ওই যে বিজেপি বিশ্লেষক একজন আছেন, আপনি ওনাকে না, রাজনৈতিক বিশ্লেষণ সেটা আপনি বলতে পারেন না গৌতম বাবু, না 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 না, বিজেপি বিশ্লেষক আপনি ঠিক বলতে আছে, আমি পারেন না, ওনাকে সেটা আমাদের আলোচনা। আপনি যেটা না, বলেছেন একদম ভুল বলেছেন সেটা গৌতম বাবু, আপনি একটা একদম উদ্যোগ, ভুল বলেছেন। এটা আসামের জনগণ না 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 দেখছেন। না 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 না, গৌতম বাবু, আপনি গৌতম সত্য বাবু, ব্যক্তি, আপনি একদম আপনি এটা একদম উদ্যোগ ভুল করুন। বলেছেন। এটা উনি সমাজ বিজেপি জীবনে একটা বিশ্লেষক, বড় আপনি কথা ভুল বলাটা করে অন্যায় হচ্ছে নিয়েছেন। আপনার। সমাজ জীবনে এটা আপনি ক্ষমা করতে পারবে না। আমি বলছি, ভারতীয় জনতা পার্টি আপনি এটা বলতে পারেন না গৌতম বাবু। করা সঠিক হবে না। ভারতরত্ন গোপীনাথ বরদলৈর গৌতম বাবু কংগ্রেস, যেটা বলেছেন আপনি উদ্যোগ করুন, এই কথাটা আপনি উদ্যোগ করুন। গোপীনাথ আপনাকে যে বরদলৈ, প্রশ্ন করা হয়েছে সেই ভারতরত্ন উত্তর না গোপীনাথ দিয়ে আপনি বরদলৈর এটাকে কংগ্রেস, ডাইভার্ট করার চেষ্টা নবীনচন্দ্র করছেন বরদলৈর কংগ্রেস, এবং এমন একটা আজকে মন্তব্য কি করলেন যেটা পরিস্থিতি হয়েছে নিন্দা আপনি ধিক্কার নিজেই জানাচ্ছি পর্যালোচনা গৌতম করে বাবু। আমাকে আপনাদের বলুন। কংগ্রেসের আমার নিজেরই দুঃখ হয়। এটা আপনি আপনাদের একটা কথা কংগ্রেসের বলুন। নীতি আজকে আপনি আমি প্রমাণ কোনো করে অ্যানালাইসিস দিয়েছেন। করতে আসিনি, কংগ্রেস সর্বসাধারণ এভাবে মানুষের জনগণকে নিয়ে কি পুতুল খেলা প্রতিক্রিয়া খেলে। হচ্ছে আপনারা বুঝতেই পারছেন না যে গোপীনাথ বরদলৈর কংগ্রেস, গৌতম বাবু, নবীনচন্দ্র আপনি বরদলৈর কংগ্রেস, কংগ্রেসের প্রতিনিধিত্ব করে আজকে মৌলানা বিজেপি টৌলানা বিশ্লেষক বলেছেন। বিজেপি আজকে বিশ্লেষক। কংগ্রেস এই মৌলানাদের উপর, কংগ্রেস হরিনাম মুসলমান ঠাকুরের সম্প্রদায়ের উপর ভরসা করছে। এত বড় বড় আর কংগ্রেস গৌতম বাবু ছিলেন, বলেছেন মৌলানা টৌলানা। আসামের সংখ্যালঘু আমাকে মুসলমানরা গৌতম বাবুর বক্তব্য শুনুন, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কংগ্রেস ভরসা করছে সেটা একদম আজকে দেবকান্ত আদৌ বড়ুয়া কিভাবে ছিলেন। হচ্ছে আসামের সেই সংখ্যালঘু কংগ্রেসের এই অবস্থা সম্প্রদায়ের হলো মানুষ কেন? বুঝে নিয়েছেন। এই নবীনচন্দ্র ভারতরত্ন গোপীনাথ বরদলৈর কংগ্রেস, নবীনচন্দ্র বরদলৈর কংগ্রেস, গৌতম দাদা, আজকে আমি একটা কথাই আপনাকে প্রশ্ন করছি, আমি অ্যানালাইসিস করতে আসিনি, আমি পিওর বোঝাতে চাচ্ছি আপনাদের। কংগ্রেসের গোপীনাথ বরদলৈ থেকে আরম্ভ করে দেবকান্ত বড়ুয়া, এক একজন কত নামী কংগ্রেস শাসন করে গেছেন কংগ্রেসে। আজকের এই অসমে, আজকের এই কংগ্রেসের এবং প্রয়াত তরুণ গগৈ বলুন, তাদের হিতেশ্বর শইকীয়া বলুন, সেই কংগ্রেসের আজকে এই অবস্থা হলো কেন আপনারা পর্যালোচনা করেন। আমার পর্যালোচনা করার কোনো কারণ নেই, কারণ আজকে সারা বিশ্ব কি দেখতে পাচ্ছে। নরেন্দ্র ভাই মোদী, আপনি স্বীকার করতে বাধ্য হবেন কিনা, আমি অ্যানালিস্ট করি কিনা, মানুষ কি চাচ্ছে পিওরলি আজকে আসামে নর্থ ইস্ট আজকে কত ডেভেলপমেন্ট হয়েছে। আজকে এয়ারপোর্টে আমি যখন আজকে এয়ারপোর্ট কত দিন ধরে আজকে এইভাবে আজকে কত রিমডেলিং, কত উন্নত হয়েছে আসামে সমস্ত নর্থ ইস্ট। এটা তো দেখতে হবে গৌতম দা, আপনি তো নিজে বুঝুন। আজকে এত বড় কংগ্রেস
আমি যাদের বলছি তো। গর্ববোধ করুন যে দেবকান্ত বড়ুয়ার সময় কি বলেছিলেন, ইন্ডিয়া ইজ আমাদের ইন্ডিয়া, এখনো বলবো গৌরব ইন্দিরা ইজ গগৈ ইন্ডিয়া, আমাদের সভাপতি, সেই দেশ, আমাদের সেই এখনো বলবো কংগ্রেস। যেই গৌরব আজকে গগৈকে আপনারাই হারানোর পর্যালোচনা জন্য করুন, আমার প্রায় পর্যালোচনা 218 করে জন আপনাদের নেতা আমি দুঃখ মন্ত্রীকে দিতে জমায়েত চাই করা না। হয়েছিল জোরহাট এটাই আমি বলতে লোকসভা যাচ্ছি। সমষ্টিতে, তাকে হারাতে পারেননি, সেটাও আমাদের গর্ব। আরে উনিও হার আমাদের জিত গর্ব। শুনুন, হার আমাদের তার জিত আগে সবসময় প্রাক্তন হয়, সভাপতি আপনি ছিলেন একাই জিতে যাবেন ভূপেন বরা সেটা মহাশয়, হয় না, উনি কিন্তু আমাদের গর্ব। সর্বসাধারণ মহাশয় ছিলেন, উনি মানুষকে আমাদের নিয়ে গর্ব। আপনাকে চলতে হবে। সর্বসাধারণ মানুষ যদি আপনাকে ভালো হয়, আমি অ্যানালিসিস করে কি করব? আমি যেটা পর্যালোচনা করেছি আজকের দিনে এত বড় কংগ্রেস পার্টিটার এই ধ্বংসাবশেষ দেখতে, মানে দেখলে আমার দুঃখ হয় যে একটা পার্টিকুলার কমিউনিটিতে ওরা, ঝুঁকে পড়েছে, হ্যাঁ, একটা ঢুকে পার্টিকুলার যাচ্ছে। কমিউনিটিতে ওরা ঢুকে যাচ্ছে। ঢুকে যাচ্ছে কংগ্রেস একদম। কত বড় একটা রাষ্ট্রীয় পার্টি, সেটা এইভাবে ঢুকে এইভাবে কমিউনিকেশন গ্যাপ আপনাদের হচ্ছে কেন? তার পরবর্তী সময়ে আপনারা নিজেই দেখে আমার নেবেন। যদি আমার communication পর্যালোচনা gap করা ঠিক, থাকতো, আমাদের ঠিক যদি না অস্তিত্ব বেঠিক? না থাকতো, এই ডিবেটেই রাখতে, এই ডিবেটটাই ঠিক হতো না। আছে, আমি গৌতম দা, গৌতম আমি সেই বাবুকে কথা একটা আসিনি। প্রশ্ন করতে debate চাই। আমি কংগ্রেস নিয়ে বলছি হতো না। আপনারাই গৌতম পর্যালোচনা বাবুকে করুন, একটা আমার প্রশ্ন পর্যালোচনা করতে করে চাই। আপনাকে আমি দুঃখ দিতে যদি চাই না। আপনাদের সেই কংগ্রেসের debate- এত সেই জন debate সমর্থন কংগ্রেস নিয়ে হতো থাকে, না। এটা আপনাকে ভীতির আমি সৃষ্টি প্রত্যাহ্বান হচ্ছে। করছি, 700 আপনার উপরের লোক, গৌরব গগৈ ভ্রাতৃত্ব মহাশয়কে প্রত্যাশী দিয়ে কংগ্রেসের আপনি আজকের শিলচরে দিনে যদি 2000 সেটা মানুষ ভীতি জমায়েত করে একটা জন্মেছে। মিটিং করতে পারেন, সেই ভীতি আজকে জন্মেছে, সেই ভীতির- সংখ্যালঘু সেই ভীতির এলাকা জন্য এই ব্যতীত debate হচ্ছে। অন্যান্য হিন্দু অধ্যুষিত সেই এলাকায় ভিত্তিতেই একটা debate মিটিং হচ্ছে। যে 500-র অধিক মানুষ দেখিয়ে দেন, তখন এই বুঝে নেব হিন্দু সম্রাট, আপনাদের হৃদয় কংগ্রেসের সম্রাটের প্রতি মানুষের রাজত্বকালে সমর্থন আছে। 17 লাখ গৌতম বাবু 70,000 আপনি যেটা লোক বলেছেন হিন্দু লোক যে ভারত ছেড়ে চলে গেছে, এই হিন্দু হৃদয় আরে সম্রাটের হিন্দু রাজত্বে। বহুল ভারতবর্ষ হিন্দু আপনি দেখতে পাচ্ছেন না আজকে বাংলাদেশে কি হচ্ছে? আপনার তো দুঃখ সেই আজকে হিন্দু- কেন করছে? আমরা তো করছি আজকে কোনো হিন্দু কোনো সেই- মুসলিমকে কি কোনো আমি ইয়ে বললাম করছে, তো, কোনো অত্যাচার করছে? বাংলাদেশে- কোনোদিনও করছে না। যত বাংলাদেশ স্কিম তাহলে আসছে আপনি- হিন্দুরা তাহলে যেমন আপনি পাচ্ছে, agreement জানেন না। মুসলমানরা বাংলাদেশে তেমন যদি পাচ্ছে। হিন্দু- বাংলাদেশে কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে, যার জন্য অপারেশন Yes, সিন্দুর yes, থেকে yes. সবকিছু করতে বাধ্য হয়েছে। ভারত সরকার তো চাইছে না, ভারত সরকার তো টোটালি ডেমোক্রেটিক কান্ট্রি। ভারত সরকার সেকুলারিজম, ডেমোক্রেসি, দাদা তো ঠিক উই বলছেন, অ্যাকসেপ্ট অল দাদা কালচার। ঠিক বলছেন। আজকে আজাদিন ফৌজ, সুভাষচন্দ্র বোস, গৌতম আজকে বাবু হিন্দু বলুন, মুসলমান সম্প্রদায় সবাইকে নিয়ে আপনাদের সবাইকে, কংগ্রেস কিন্তু আপনারা মুসলমান কি করছেন? সম্প্রদায়ের উপর আপনারা নির্ভর ভোট করে ব্যাংক চলে, বানাতে গিয়ে কংগ্রেস কিন্তু নিঃশেষ আপনাদের হয়ে দলের যাচ্ছে। সভাপতি আমরা তো সেটা চাই না। গৌরব গগৈ কংগ্রেস আজ আসুক, অব্দি ভালোভাবে তারা কাজ করুক। মুসলমান সম্প্রদায়ের জন্য কেন কংগ্রেসকে কথা বলতে আপনারা পারেননি? ভীতি আপনারা ও ভুল আজকে করছেন, কেবলমাত্র আপনি ঠিক বুঝতে আপনারা পারছেন না। সংখ্যালঘু এলাকা আজকে 800 দেখুন উপরের লোক, 10 থেকে 15 থেকে 20 জন প্রার্থী ভীতি জন্মেছে। অ্যাপ্লাই তার করেছেন। মধ্যে আপনি আজকে প্রার্থিত প্রত্যাশীদের মাইনরিটি সামনে সংখ্যালঘু বসে এলাকায় গৌতম সেই বাবু, ভীতি সংখ্যালঘুর আপনাদের আপনি এই কি যে করে হলো প্রেম একটা প্রীতি বাঙালি দেখাচ্ছেন সম্প্রদায়ের লোক কংগ্রেস প্রার্থিত দল, প্রত্যাশী হতে গৌতম পারে? বাবু, সেই গৌতম বাবু, ভাবে আজকে যেটা সেই আলোচনার ভীতি বিষয় অসম্ভব। ছিল, কোনো লিডাররা একদম। আমি একটু মাইনরিটি সম্প্রদায়ের জন্য কথা বলেননি। বেশ বেশ হাফিজুর বাবু, বেশ যে বিষয়টি আপনিও রাখছিলেন, এবং গৌতম বাবুর কাছে একটি প্রশ্ন, শেষ প্রশ্ন, ছোট্ট করে উত্তর চাইবো। যে বিষয়টি, যে অভিযোগ উঠেছে আপনাদের দলের বিরুদ্ধে, বা যে ছবিটা উঠে আসছে রাজীব ভবন থেকে, যে প্রশ্নগুলো উদ্রেক আজকে, যার জন্য আজকের এই আলোচনা করা, সাফ কথায় যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার থেকে যেভাবে প্রার্থিত্ব প্রত্যাশীদের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, এবং আপনি নিজেও বলেছেন এই সংখ্যাটা আরো বাড়তে পারে আগামী দিনে, 28 তারিখ পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনাদের দল আদৌ কি সংখ্যালঘু এলাকায় টিকে থাকতে পারবে? প্রথম তো ভুল বললেন, আমি বলেছি সংখ্যালঘু এলাকাতে পারবে, সেটা বলিনি। আমি বলেছি প্রত্যেকটা সমষ্টিতে পারবে। বেশ, প্রত্যেকটা সেটা আমরা সমষ্টিতেই একটা- বাড়বে, হ্যাঁ, প্রত্যেকটা সমষ্টিতেই এটা প্রার্থীদের ডিমান্ড সংখ্যা আছে। বাড়বে। প্রত্যেকটা আপার আসাম থেকে রীতিমতো ডিমান্ড এসছে। আপার আসাম থেকে গত পরশুদিন ডিমান্ড এসছে যেটাকে এক্সটেন্ড করা হোক। সেই আমাদের আমাদের এখানে প্রার্থিত্ব প্রত্যাশী আসছে, আমাদের এটা এক্সটেন্ড বেশ, করা হোক। বেশ, তাহলে আগামী সময় বেশ, করতে পারছি না। আগামী তার জন্য নির্বাচনে extend করা একদম। হয়েছে। আপনি দেখুন, আর আপনি যেটা পরিসংখ্যান নিয়ে এসেছেন, এই পরিসংখ্যান সম্পূর্ণ ভুল। না, সম্পূর্ণ ভুল না। আপনার এখন পর্যন্ত- পরিসংখ্যানের এখন সঙ্গে পর্যন্ত- মিলেছে তো, আপনার না, এখন পরিসংখ্যানের পর্যন্ত সঙ্গে কংগ্রেস মিলেছে। officially কোনো আপনি declare গ্রাফিক্স, দেননি। আপনি কংগ্রেস গ্রাফিক্স দেখুন, দেয়নি, আপনাদের officially মিলিয়ে নেবেন, কোনো মিলেছে release আপনার সঙ্গে। করেনি। আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল ডাটা। কংগ্রেস অফিসিয়াল ডিক্লেয়ার দেননি। কংগ্রেস অফিসিয়াল ডিক্লেয়ার দেবে 28 জানুয়ারির পরে। বিশেষ হ্যাঁ, করে তারপর আবার আপনি extend হতে আপনি পারে। যে বিশেষ কারণ করে আপার বর্ষলার আসাম থেকে যে আমাদের সংখ্যাটা continue। বললেন, যে থিংয়ের আপার সংখ্যাটা আসাম বললেন, থেকে বেশ, আপনি যে বর্ষলার সংখ্যাটা বললেন না, একদম আপনার সঙ্গে মিলে গেছে। বর্ষলা হিন্দু বহুল। বর্ষলা আজ অব্দি কোনো মুসলমান এমএলএ হয়নি, হিন্দু বহুল এলাকা। আপনি জানেন না তাহলে? ঠিক আপনার আছে, study কম আমি আছে। জানি না, আপনি তো জানেন। দেখে ঠিক নেবেন। ঠিক আছে, যদি তো সব
ঠিক আছে। সবসময় হিন্দু বহুল এলাকা, না 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 কোনো না, একজন সংখ্যালঘু মুসলিম এলাকা, candidate নেই। গৌতম দা নদুয়ার, কোনো সোনা, মুসলিম আলগাপুর, candidate নেই। কাটলিছড়া এগুলোর বিষয়ে আপনি কি বলবেন? বর্ষলা সেগুলো কি কোনো সংখ্যালঘু মুসলিম এলাকা নয়? candidate নেই কংগ্রেসে, 10 জন হিন্দু ক্যান্ডিডেট আছে, 10 জন হিন্দু ক্যান্ডিডেট আছে। বর্ষলা কোনোদিন যে মুসলিম বহুল মাইনরিটি এলাকা নয়। এলাকায় টিকিট আপনি ভুল দিয়ে করছেন। টিকিট বিক্রি আমি করার বলছি যে তো, আপনাদের যে হিন্দু বহুল এলাকার এই থেকে নীতি, ডিমান্ড আসছে সেই যে এত নীতির ভিড় হচ্ছে, বহির্ভাব প্রকাশ করেন যুব কংগ্রেস আর সভাপতি সেটাকে extend জুবাইর করা আলম হয়েছে। সাহেব। বেশ দরকার হলে আরো 3 দিন বেশ, extend আমি করা হবে, আমি 31 আমি জানুয়ারি আপনাকে অবধি শেষ দিবেন। প্রশ্ন সেটাই করেছিলাম যে আপনি আপার আসামের কথা বলেছেন, প্রার্থীদের সংখ্যা বাড়বে। বেশ, আপার থেকে শুরু করে সংখ্যালঘু এলাকায় কি মনে হচ্ছে কোন দিকে, কোন জায়গায়, আপার না লোয়ার আসাম না যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আপনাদের স্ট্র্যাটেজি কি, এবং কি মনে হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনের ফলাফলে আপনারা কতটুকু এগিয়ে থাকবেন, কি মনে হচ্ছে? আমরা নর্থ ব্যাংক আপার আসাম সুইপ করব, সুইপ। আচ্ছা, আপনি লিখে রাখুন, আমি আবার আসবো, নর্থ ব্যাংক আপার আসাম আমরা সুইপ করব, অলমোস্ট সুইপ করব। বেশ বেশ, তাহলে আপনি দর্শক আছে। হ্যাঁ বেশ, যেগুলো সংখ্যালঘু মিলিয়ে এলাকায় যে দেখার ছবিটা আমরা কথা বলবো, আমি দেখিয়েছি with confidence সেটাকে বলছি। আপনি মানতে চাইছেন না যে সংখ্যালঘু এলাকা শুধু নয়, বাকি জায়গাগুলোতেও কংগ্রেসের প্রার্থীত্বের সংখ্যা বেশি, তাই তো? কিন্তু আমাদের কাছে যে ডাটা এসছে, যে বিষয়গুলো, সেই তথ্যকে আপনি ভুল বলছেন, সেটা তো আগামী সময় আমরা নিশ্চয়ই, দেখতে ওটা পারবো। আপনার কাছে গৌতম দা, data নেই, ওটা একদম আপনার- এটা একদম আপনারা আমাদের বানিয়ে নিউজ নিয়েছেন লাইভ নিজেরা, বাংলা, ওটা আপনার data না, data একদম official গৌতম data দা, release ই হয়নি গৌতম দা আজকের ডেটটা লিখে রাখুন, আগামী দিনে আমরা আবার টক শো করবো এবং এই নিয়ে আলোচনা করব। আপনি যে ডাটা দিয়েছিলেন এবং আমরা যে ডাটা দিয়েছিলাম সেটার মধ্যে কোথাও অমিল রয়েছে কিনা। আজকের সাফ কথা আমি এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে আসার জন্য। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ছিলেন বিশ্বদীপ ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র তথা রাঙাপাড়া কেন্দ্রের প্রার্থিত প্রত্যাশী গৌতম ভট্টাচার্য বাবু ছিলেন বিজেপি নেতা হাফিজুর রহমান লস্কর এবং এআইডিএফ নেতা মনোয়ার হোসেন। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে সাফ কথা আসার জন্য। পরবর্তী সংবাদের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।